91.9 ফ্রেন্ডস এফএমে ফিরে এলাম আবার নিয়ে রূপম অন দ্য রক্সের আরেকটা নতুন এপিসোড বলবো নাকি বিশেষ কিছু বলবো। আমার মনে হয় এটা অলরেডি বিজ্ঞাপিত। আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে এবারে কি হতে চলেছে, সেটাই রমরমিয়ে ধুমধাম করে হবে। আর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে রূপম অন দ্য রক্সের 1 বছরের উদযাপন। সবাই তৈরি তো? আমরা 1 বছর ধরে এখানে যা করলাম, মানে গল্প করলাম, অনেক সময় তর্ক করলাম, চিঠি পড়লাম, অনেক ক্রিয়েটিভ কিছু করলাম, এখানে গান বাজনাও হলো, এমনকি শ্রুতি নাটকের মতো বিষয়ও হয়ে গেল। মানে আমি যখন ব্রহ্ম ঠাকুরের নতুন উপন্যাস পড়ে শোনালাম, উপন্যাসের অংশ, তখন তার মধ্যে কিন্তু মাঝে মাঝে একটা দুটো অন্য গলাও চলে এলো, কাজেই সেটাকে খুব জোর জবরদস্তি শ্রুতি নাটক বলাই যায়। আবার একটা বিশেষ এপিসোডে মনে আছে আমার বিশেষ অতিথি রাজা, এই এফএম স্টেশনের খুব পরিচিত এবং আদরের বন্ধু রাজা, সে যখন এসে আমার লেখা একটা কবিতা, অনেকগুলো কবিতাই পড়েছিল কিন্তু বিশেষ একটি কবিতা ট্রেন যাত্রা, সেটা যখন পড়ে শুনিয়েছিল, সেটাকে কি আমি একটা শ্রুতি নাটক বলতে পারি না? আমি তো নিজের উৎসকেও বাঁচাতে পারিনি। সিগনালে সিগনালে কে যেন ফলা করে লিখে রেখেছে আমার অপারগতার ইতিহাস। এসব কথা ভাবতে ভাবতেই আমি দৌড়তেই ভাবছি আমি আর ট্রেনে চড়বো না কোনো দিন। আসলে দৌড়তে গিয়েই হোঁচট খেয়ে পড়ে যাওয়া ট্রেন লাইনের উপর দিয়ে আমার বিচ্ছিন্ন করে চলে গেছে গত রাত্রির ট্রেন। প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন বেরিয়ে গেলে পড়ে থাকে শুধু নীল গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা এক নিহত শিশু। আমিও না, তুমিও না। যাই হোক, এটা পুরোটা তো শোনাই যায়, পডকাস্টেই রয়েছে, মানে রূপম অন দ্য রক্স পডকাস্টে রয়েছে, যার ঠিকানা হলো রূপম অন দ্য রক্স পডকাস্ট। শুনতে সাবস্ক্রাইব করো আমাদের 919 ফ্রেন্ডস এফএম পডকাস্ট ইউটিউব চ্যানেলকে। আমরা আসলে আজকে এই স্পেশাল উদযাপনটা করতে চাইছি রূপম অন দ্য রক্সের যে সমস্ত এপিসোড আমরা ভুলতে পারিনি। আমি এবং আমার সহকর্মী সৌভিক, আমরা দুজন মূলত, এবং আমি জানি, আমি কনফিডেন্ট আমাদের শ্রোতারাও ভুলতে পারেননি। সেই সমস্ত এপিসোডগুলো থেকে যদি টুকরো টাকরা বেছে নেওয়া হয় কেমন হয়, সেই কাজটা করবার প্রাথমিক দায়িত্ব আমি দিয়েছিলাম সৌভিককে, এবং সৌভিক খুব ইম্পর্ট্যান্ট বেশ কিছু এপিসোডের নাম আমাকে লিস্ট করে পাঠিয়েছে। আমি তার মধ্যে থেকে প্রথমে কোনটাকে বেছে নিই। আসলে বাছাই করতে গিয়ে যে অংশগুলো রেকর্ড করতে সব থেকে বেশি হাসাহাসি হয়েছিল সেগুলোই ন্যাচারালি মনে পড়ছে। আজকে তো আনন্দের দিন, কাজেই একদম প্রথমে চালিয়ে দিচ্ছি আমার বিশেষ বন্ধু রিঙ্গো, ফিল্ম মেকার অর্ণব ব্যানার্জি, যে 2 দিন এই স্টুডিওতে এসেছিল, তার মধ্যে একদিন সে জেমস ভাইয়ের বিশেষ এই গল্পটা বলে, এবং সেটা শুনে আমাদের সবারই হাসতে হাসতে খুব খারাপ অবস্থা হয়। আমি সরাসরি চলে যাচ্ছি সেদিনের রেকর্ডিংয়ে। আজকের বাছাই নাম্বার 1, প্রথম ফ্ল্যাশব্যাক। জেমস ভাই আমাকে বলেছিল যে তুমি যখন বাংলাদেশে আসবে তুমি আমাকে জানিও, আমরা একসাথে গাড়ি নিয়ে ঘুরতে। আমি তোকে একটা ইন্টারেস্টিং গল্প বলছি। ঠিক ঈদের আগে একদিন রাত্রিবেলা জেমসকে তুমি ফ্রি আছো? চলো, নতুন অ্যালবাম করছি, একটু গানগুলো শোনো তো, দেখো তো কেমন লাগে। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং when I heard his song দুঃখিনী। তো আমরা গেছি আশুলিয়া দিয়ে যাচ্ছি, তো একসময় জেমসের একটা সময় গিয়ে জেমস গাড়ি দাঁড় করে আমি একটু হালকা হয়ে আসি। তখন বাজে রাত্রির ধরে নে 12টা। ওকে, তো আমি গাড়িতে গানটা শুনছি, হঠাৎ দেখি জেমস, আর আশুলিয়া একটা বাঁধ, একটা ড্যাম, এবার ওখান থেকে নিচে গিয়ে ও হালকা হচ্ছে। হঠাৎ দেখি কিছু পোলাপান, এবং তারাও হয়তো হালকা হতেই গেছিল, তাদের হালকা হওয়াটা বন্ধ করে জেমসকে জড়িয়ে ধরেছে, পা গুরু গুরু বলছে। জেমস কিন্তু হালকা হয়েই যাচ্ছে, বুঝেছি, জেমস কিন্তু হালকা হওয়াটা কমাতে পারছে না। এবং সেই ঝর্ণা গুরুর মানে সেই শিষ্যদের উপর চলছে, এবং তারা বলছে গুরু আরো দাও, আরো দাও। এটা আমার চোখে দেখার উপম। আই হ্যাভ সিন দিস। রিঙ্গো ভাই শোন,
একে বলে নিয়তি। আর বিশেষ করে এটা হচ্ছে ROTR এর নিয়তি। কি জানিস তো, ব্যাপারটা হচ্ছে যে আমি যে বিষয়েই কথা বলা শুরু করি না কেন, সেটা আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসে। তুই আজকে এখানে ঢোকবার ঠিক আগে আমি এই লাইনগুলোই তো বলেছিলাম। কি বলতো, হিসি পেলে ওরা খুশি হয়ে ব্রেক নেবে জানি, আমি তোকে বলছি কেয়ার ফ্রি হয়ে দেয়াল পিয়ের মজা লুটে। এটা দেয়াল পি না, এটা হচ্ছে বাঁধের নিচে, বাঁধের নিচে। এবং আমি চোখে দেখা, আমি যখন উঠে এসছি, ও উঠে এসছে যখন, যে হোয়াট ওয়াজ দ্যাট? ওই যে কি করবো বন্ধু, জীবন জীবন অনেক কিছু শেখায় এবং দেখায়। তা যে জেমস, এইটা আমি লাইফে কোনোদিনও ভুলবো না। আমি অ্যাকচুয়ালি সিন দিস। এবং আমার মনে আছে সেদিনকে ঈদের রাত্রিরে আমরা, মানে শুরু হবে ঈদ, তো আমরা রাত্রিরও বাড়ি, ও তখন উত্তরায় থাকতো এবং ওর প্রথম পক্ষে যে স্ত্রী ছিলেন রতি ওয়াজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড। তো দেখি রতি ফোন করে বলছে যে তোমরা কোথায়? তাহলে আসছি। জেমসের বাড়ির কাছে গেছি, দেখি না অনেক মিডিয়া দাঁড়িয়ে আছে। আমাকে বলছে যে আবার অ্যাটাক হবে, আবার কি, আবার ঝর্ণা না কি হবে? নানাম যে তুমি কি করবে? জেমস কি করবে কেউ জেমস নিজেও জানে না, কিন্তু আমি তোকে বড় অদ্ভুত লোক। গাড়িটা থামিয়েছে, সব এসছে ছেঁকে। কি টপিক? কি? মধ্যরাতের জেমস। যে মধ্যরাতে জেমস নিয়ে কথাবার্তা হবে। তাহলে বন্ধু, তাহলে তুমি তাহলে গাড়িটা নিয়ে চলে যাও, তুমি কালকে দিয়েছো, এখন আমি মধ্যরাতে জেমস হতে হবে। সো I dropped him. I drove the car back. বুঝলি রূপম? And I remember that song, that দুঃখিনী দুঃখ করো না, ওই first hearing was this experience, এক রাতের experience. এরপরে আমাদের যে বাছাইটা হবে সেখানে অনেক কিছু আছে লেখা, কিন্তু তার মধ্যে একটা জিনিস আমাকে অ্যাট্রাক্ট করছে, সেটা হচ্ছে ফসিল স্পেশাল। ফসিল স্পেশালের মধ্যে তো অনেকগুলো লিঙ্ক ছিল, কোনটা চালাতে চাইবি সৌভিক? দেখো, আমারও এখানে অনেকগুলোই পছন্দ, কোনো একটা বলে তো কিছু নেই না। যেরকম নিষ্ক্রমণের গল্প আছে, যেটা দীপদা বলেছিল, হৃদয় ভাঙবার গান, তার অরিজিন একটা গল্প আছে। তোমাদের নতুন গান আছে ফসিল 7 থেকে। না, আমি কোনো গান চালাতে চাইছি না এখানে, কারণ গানগুলো সবই অ্যাভেলেবল। আমরা গান স্পেশাল এপিসোডও করেছি, সেটা পডকাস্টেও লোকে একসঙ্গে শুনে ফেলতে পারে। আমরা এখানে যে প্রেজেন্টেশন সেটা নিয়ে বেশি ভাবিত। তাহলে আমার পছন্দ অনুযায়ী নিষ্ক্রমণের আদি গল্প। বেশ, তাহলে সেটাই চলুক। দ্বিতীয় ফ্ল্যাশব্যাক। 91.9 ফ্রেন্ডস FM স্টুডিওতে হাজির দীপ। ওয়েলকাম দীপ। হ্যালো। ফসিলসের সেরা 10 নির্বাচনের তালিকায় তোর অন্যতম নির্বাচন ছিল নিষ্ক্রমণ, আমাদের প্রথম অ্যালবাম থেকে। সেই নির্বাচনটা তুই ঘোষণা করবার পরেই আমি বলেছিলাম যে এর সৃষ্টির একটা দারুণ গল্প আছে, সেই অরিজিন স্টোরি অফ নিষ্ক্রমণ। আই হোপ তোর মনে আছে। ভিভিডলি মনে আছে আমার। এই গানটা এমন একটা দিনে তৈরি করা হচ্ছিল যখন সেই ঘরে ছিলাম আমি এবং, একলা ঘরই বলতে পারো, আমার সেই একলা ঘরে আমি এবং দীপ ওর গিটারটা নিয়ে বাজাচ্ছে। ও যে বাজনাটা বাজাচ্ছে, সেই বাজনাটা অনুসরণ করে আমি এই গানটা লিখতে আরম্ভ করি এবং সুর দিতে আরম্ভ করি। তারপরে ও বেশ কিছু কর্ডসে যায় এবং সেই কর্ড পরম্পরা অনুযায়ী আমি খানিকটা যাই, আবার খানিকটা জায়গায় গিয়ে বলি যে না না এইটা নয়, ওই কর্ডটা যেটা আগে বাজিয়েছিলি। তোমার যে বাড়িতে বসার যেখানে আমরা প্র্যাকটিস করতাম, তুমি প্রবাবলি তখন স্কুল থেকে ফিরেছো, and I was playing সোফাতে বসে, and you are inside the bathroom. আমি এটাই বাজাচ্ছিলাম, তো তুমি বাথরুম থেকে বলে এই আমি আসছি, একটা গান হবে বুঝলি। তো আমি ওটা বাজাচ্ছি, and আমি যেখানে যেখানে হাত নিয়ে যাচ্ছি যে কর্ডেতে, আমি কিছু ভেবে আসিনি, তোমার গলা সেখানে সেখানে যাচ্ছে, তারপরে আবার যেখানে কর্ড যাচ্ছে, একটা অদ্ভুত ভাবে হয়েছিল সেটা অ্যাজ এ মিউজিশিয়ান বা অ্যাজ গিফট ফ্রম নেচার বা হোয়াট এভার, ইটস এ গিফট। মানে এই ধরনের জিনিসপত্রগুলোর জন্য আমরা বসে থাকি, যে এরকম ম্যাজিকও বলবো না, এর থেকে আরো অন্য জিনিস এইরকম কিছু হবে যে আমরা বাজাচ্ছি, একটা গান সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাচ্ছে। এবং এটার কথা বলি, এর যে কর্ড পরম্পরা সেটার কথা বলি, যে যেরকম মানসী নিয়ে বলেছিল আগের ফসিলসের বিশেষ পর্বে, আলন বলেছিল এই গানটার ওই অংশটার কর্ড পরম্পরাও কিন্তু খুব ইউনিক, এবং সেটা খুব অ্যাক্সিডেন্টালি ঘটেছিল। মানে তুই একটা কর্ড বাজিয়ে তারপর বলছিস না 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 এখানে এখানে যায় না, এখানে যায় না। আমি বললাম না না ওটাতেই যাবো,
বলে শ্যুটটাকে ওইখানে নিয়ে গেলাম, এবং পুরো ব্যাপারটা নিয়েই যে গানটা তৈরি হয়ে গেল সেটাই নিষ্ক্রমণ। এবার পালা 3 নম্বর সিলেকশনের। কিসের সিলেকশন? যারা পরে জয়েন করলেন তাদের জানাই, রূপম অন দ্য রক্সের 1 বছর পূর্তির সেলিব্রেশন চলেছে, এবং সেই সেলিব্রেশন করতে আমরা বেছে নিচ্ছি এই অনুষ্ঠানে আগেই প্রচারিত বিশেষ বিশেষ এমন অংশ যা করতে আমাদের খুব আনন্দ হয়েছে, পাশাপাশি যারা শুনেছেন তাদেরও খুব ভালো লেগেছে। সেসব প্রতিক্রিয়া আমরা চিঠির মাধ্যমেই জানতে পেরেছি। তো আমাদের আজকে 3য় বাছাই, মনে রাখবেন যে আর মাত্র 1টি বাছাই হবে, তারপরে বলবো একটা বিশেষ কথা, গানে গানেই বলবো, সেটাও একটা দারুণ ব্যাপার হবে। আপাতত 4টে বাছাইয়ের মধ্যে 3 নম্বর বাছাইয়ের পালা। আর এখানে আমি বাচ্ছি যেদিন রূপসার সঙ্গে জন্নত জাহাঁ রেকর্ডিংয়ের ব্যাপারে বিস্তারিত কথা বলেছিলাম, তার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয় ফ্ল্যাশব্যাক। রূপসা, তুমি বলো যে জন্নতের এই আমন্ত্রণটা আমরা কিভাবে পেয়েছিলাম এবং কি কি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, খুবই স্পেশাল একটা মুহূর্ত ছিল আমাদের, সেটা আমার মনে আছে। 2007 সালের 21শে অক্টোবর আমরা বিয়ে করি। অফকোর্স সেটা কেউ জানতো না, আমরা একটা রেজিস্ট্রি জাস্ট করেছিলাম, করে আমরা শান্তিনিকেতনে চলে গেছিলাম। সেখানে বেশ কিছুদিন, হয়তো 4-5 দিন মতন ছিলাম, এবং সেখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল থাইল্যান্ডে। হ্যাঁ, ক্রাবিতে যাওয়ার কথা ছিল, টিকিট সব বুক ছিল, সেটা আমার মনে আছে। 30শে অক্টোবর রাতে আমাদের যাওয়ার কথা ক্রাবি। সেখানে শান্তিনিকেতনে একটা ফোন এলো, তোমার ফোনে সেই নাম্বারটা সেভডও ছিল না। তুমি ফোনটা ধরে কথা বলছো, বলছো আচ্ছা আমি জানাচ্ছি তোমাকে। ফোনটা কেটে আমাকে বলছো তুমি, এটা প্রীতম দা ফোন করেছিল, প্রীতম দা আমাকে একটা হিন্দি সিনেমায় প্লেব্যাক করতে বলছে, মুম্বাই যেতে বলছে আগামীকালই। আমরা তো পুরো অবাক, আমরা তখন শান্তিনিকেতনে। এবং 21শে অক্টোবর যে আমাদের বিয়ে হয়েছিল, সেই দিন সন্ধেবেলা তুমি বলেছিলে, আমার মনে পড়ে, যে আমাকে কেউ কোনো সিনেমার প্লেব্যাকে চান্স দেয়নি, জানি না কেন, দেবে কিনা ভবিষ্যতে জানি না। হ্যাঁ ঠিক। এবং সেই অদ্ভুত ফোন কলটার পরে আমরা ঠিক করি যে আমরা সঙ্গে সঙ্গে কলকাতা ব্যাক করব, কিভাবে মুম্বাই যাওয়া যায় এবং 30 তারিখের মধ্যে ফিরতে হবে। সেটা অলরেডি তখন 27 তারিখ। এই জন্যই কিন্তু আমি রূপসার মুখে পুরোটা শুনছি, কারণ এই যে এত তারিখ বলে দিচ্ছে, এ আমার দ্বারা হতো না। 27 তারিখে প্রীতমদার ফোন পেলাম আমরা, এবং 28 তারিখ আমরা কলকাতা ব্যাক করলাম। এদিকে 30 তারিখের কিন্তু আমাদের টিকিট কাটা আছে ক্রাবি যাওয়ার। 29 তারিখ সকালবেলা আমরা বেরিয়ে গেলাম মুম্বাইয়ে আর্লি মর্নিং ফ্লাইটে। পৌঁছে সোজা এয়ারপোর্ট থেকে প্রীতমদার নিজের বাড়িতে যে স্টুডিও, সেই স্টুডিওতে। সেখানে প্রথমবার গানটা আমরা শুনলাম, তার আগে কখনো গানটা তুমি শোনোনি না। এবং শোনা হলো, শুনে প্রীতমদা বলল, শোন তোদের জন্য একটা ফ্রেশন আপ হওয়ার জন্য একটা হোটেল দেওয়া আছে কাছেই, সেখানে চলে যা, গিয়ে একটু রেস্ট নিয়ে চলে আয়, ঘুমের পরে গলাটা ভালো হয়। প্রীতমদা বলল তোকে ফোন করব এবং গাড়ি পাঠিয়ে দেওয়া হবে, তারপরে তুই আসবি। আমরা হোটেলে ব্যাক করলাম। আমার মনে পড়ে তখন অত ছিল না যে মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি গান, হ্যাঁ সেসব তো ছিলই না, সেই টেকনোলজি ছিল না, সেই টেকনোলজি ছিল না। তো তুমি যে গানটা শুনে এসছিলে এবং লিরিক্সটা হাতে ছিল, তুমি বারে বারে সেটা রিহার্সাল করছিলে আমাদের হোটেল রুমে বসে। রেকর্ডিং শুরু হয়েছিল অনেক রাতে, রাত 9টা নাগাদ রেকর্ডিং শুরু হয়েছিল এবং প্রায় সারা রাত রেকর্ডিং হয়েছিল। আমাকে তো গাড়িতে করে মুকেশ ভাট নিতে এসেছিলেন তো? হ্যাঁ, মুকেশ ভাট নিতে এসেছিলেন। এবং আমি এটা বলবো, মুকেশ ভাট কিন্তু তখনও রূপম ইসলাম কলকাতায় যে পপুলার, বা রূপম ইসলামের একটা ফসলস বলে ব্যান্ড আছে উইচ ইজ পপুলার, সেইগুলো কিন্তু উনি জানতেন না। হি জাস্ট নিউ আপকামিং সিঙ্গার, যার এটা ডেবিউটেন্ট প্লেব্যাক হবে, তাকে উনি নিতে এসছেন। ওনার গাড়ি করে আমরা গেলাম। সে বিশাল স্টুডিও, কলকাতায় অত বড় স্টুডিও আমরা সত্যি দেখিনি। ওরকম হিউজ একটা মিক্সার দেখেই বেশ অবাক হয়েছিলাম। লাইভ রুমও বিশাল বড় লাইভ রুম। সেখানে প্রায় সারা রাত ধরে রেকর্ডিং হয়েছিল। আমরা ভোরে ফিরে তার পরের দিন কলকাতায় ব্যাক করি। কলকাতায় ফেরার পরে
সঙ্গে সঙ্গেই আমাদের আবার থাইল্যান্ডে বেরিয়ে যেতে হলো না রাতে? একদম, যেদিন ফিরলাম সেই দিনই বেরিয়ে গেলাম। তো একদম যাযাবর জীবন সেই সময় আমাদের। তবে মজার ব্যাপার যেটা এই কাহিনীর মধ্যেও যে আরেকটা মোচড়, সেটা হচ্ছে যে প্রমোশনাল ভিডিওটা তো হিন্দি গানের হয়নি, প্রমোশনাল ভিডিওর জন্য একটা বাংলা গান করতে হয়েছিল। এক্ষুনি তুমি যে বলছিলে যে মুকেশ ভাট জানতেন না যে আমি কে, আমার পরিচয়টা কি, সেই খবরটা উনি কয়েকদিনের মধ্যে পান যখন এটা আমার গাওয়া গানটা সিলেক্টেড হয়েছে। মানে আমি গান গেয়েছি বললেই যে আমার গলাই থাকবে তা তো নয়, ওখানে ওরা অনেক যাচাই টাচাই করে, আরও অনেকের গলা হয়তো বিবেচনায় থাকে। কিন্তু শেষমেশ যখন আমরা জানতে পারলাম যে আমার গলাটাই থাকবে, তখন আরেকটা কলও পেয়েছিলাম, সেটা করেছিলেন মুকেশ ভাট। এবং মুকেশজি আমাকে বলেছিলেন যে তুমি কি এর একটা বাংলা করতে পারবে, মানে এই যে গান, এই গানের একটা বাংলা অনুবাদ করতে পারবে? তোমার মনে আছে সেটা? হ্যাঁ, একদম মনে আছে। উনি ফোন করে বললেন যে এটার আমরা চাইছি যে বেঙ্গলের প্রমোশনটা তোমার থ্রুতে হোক, পুরো সিনেমার প্রমোশনটা, একটা যদি বাংলা গান করে দাও। তুমি সঙ্গে সঙ্গে গানের লিরিক্সটা লিখে ফেলেছিলে জান্নাত টাকাই, এবং উনি আমাদের ফ্লাইটের টিকিট একদম বুক করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন। আমরা আবার মুম্বাই ফেরত যাই। একটা হিন্দি সিনেমার জন্য প্লেব্যাক করা হলো একটা বাংলা গান, যেটা কিনা আবার আমার লেখা। এবং সেই বাংলা গানটাই গোটা পশ্চিমবঙ্গে যতগুলো সিনেমা হলে জান্নাত চলেছিল, সেখানে হিন্দি গানটা ওরা চালায়নি, চালিয়েছিল এই বাংলা গানটা। কাজেই হিন্দি গানটা দেখবার জন্য আমাদের আবার বাইরে দেখতে যেতে হয়েছিল। মানে এখানে তো কোনো সিনেমা হলে আমরা জান্নাত জাহাঁ এই গানটা শুনতে পাচ্ছি না। সেটা আমরা কোথায় দেখেছিলাম বলো তো? আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম। ব্যাঙ্গালোরে গিয়ে আমরা পুরো সিনেমাটা আবার দেখতে যাই শুধু ওই হিন্দি গানটা শুনবো বলে। আমরা সেলিব্রেট করছি রূপম দ্য রক্সের 1 বছর পূর্ণ হওয়ার এই বিশেষ ঘটনাটা, এবং বেছে নিচ্ছি আমাদের মতে সারা বছর ধরে যে অংশগুলো রেকর্ড করতে সব থেকে আনন্দ পেয়েছি সেগুলো। এবার 4 নম্বর, মানে শেষ বাছাই। এখানে ক্যান্ডিডেট এত বেশি যে বাছাই করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। যেমন সৌভিক লিখেছে রূপম প্রকৃতি, এই বিশেষ এপিসোডের কথা, যেটা শিশু দিবসের জন্য আমরা করেছিলাম, যেখানে রূপও গান গেয়েছিল আর প্রকৃতিও গান গেয়েছিল। কিন্তু আমার কাছে এটা এতই বড় স্পেশাল ব্যাপার একটা, যেটা আমি এক্সক্লুসিভ সেই দিনটার জন্যই রেখে দিতে চাই। মানে ওটা একবারই প্রচারিত হয়েছিল, ওটা আর প্রচারিত হবে না। যারা শোনেননি তারা আর যাতে সুযোগটা না পান সেটাও দেখা আমার দায়িত্ব। কাজেই ওটা এই জন্যই বাদ দিলাম। এবার রূপের খুব পছন্দের এপিসোড হচ্ছে ভূতের এপিসোড, কিন্তু ভূতের এপিসোড থেকে কোন অংশটা বেছে বার করব সেটা আমার মাথায় ঢুকছে না, কারণ পুরোটাই খুব স্পেশাল ছিল। বরং ওই এপিসোডটা বাদ দিয়েও ভূতের ব্যাপার স্যাপার আমাদের রূপম দ্য রক্সে এসছে, অনেক সময় ভূতুরে চিঠির মাধ্যমেও এসেছে। একটা কবিতার কথা মনে পড়ছে, যেটা একবার ফ্রাইডে দ্য 13 সেলিব্রেশন করবার জন্য প্রথমবার একটা ভৌতিক আবহ হিসেবে আমাদের রূপম দ্য রক্সে এসেছিল। মজার ব্যাপার হচ্ছে এটাই যে আজকেও কিন্তু শুক্রবার, আর আজকেও কিন্তু 13 তারিখ। কাজেই চালিয়ে দিচ্ছি প্রথম যে ফ্রাইডে দ্য 13 পড়েছিল আমাদের এপিসোড, সেখান থেকে একটা কবিতা যার নাম গন্ধর্ব। চতুর্থ ফ্ল্যাশব্যাক। সিঁড়ি বেয়ে যতবার নামি, প্রতি বাঁকে একই শিশু হাসে। এ হাসি যে অনিষ্টকামী, এ শিশু ঢুকে পড়েছে ত্রাসে। মালগাড়ি জঙ্গলে থামে, আমি ইঞ্জিন থেকে নামি। অপমৃত্যুর চড়া দামে আত্মারা অন্তর্যামী। আমরা যা করব ভেবেছি ওরা তার মহড়া নিয়েছে, সতর্কে তাই কাছাকাছি এসে হুট করে হারিয়েছে। নিশীথে অরণ্য বিলাপে কচি কণ্ঠের হাহাকার, অপূর্ণ জীবনের পাপে ঝাঁকাচ্ছে আমার প্রাকার। অপযুক্তির পাত পেড়ে ক্ষুধার্ত অবগুণ্ঠন, শ্রাদ্ধ শান্তির প্রহরে খাদ্য সঞ্চয়ে মগন। অশরীরী প্রজন্ম খাবে শতজন্মের খাওয়া দাওয়া, তারপর শূন্যে মিলাবে বাতাসে যেমন মেশে হাওয়া।
হাঁটু গেড়ে চেয়ে আছে স্থির, গন্ধর্ব নিষ্পলক, প্রেত নয় ও জিন শ্রেণীর, ও চেয়েছে মঙ্গল হোক। যেভাবে জীবনকে ভেবেছি সে জীবনের যবনিকা ছিল, ভৌতিক রাতে কানামাছি তার অনন্তে হানা দিল। কবিতা পাঠের একটু বাইরে বেরিয়ে একটা ছোট্ট ফুটনোট, ফ্রাইডে দ্য 13th যদি ভৌতিক রাত না হয় তাহলে ভৌতিক রাতটা আর কবে? কবিতায় ফেরত যাই। ভৌতিক রাতে কানামাছি তার অনন্তে হানা দিল। আমরা তো মরব ভেবেছি, ওরা তার আগেই মরেছে, কৌতুকে তাই কাছাকাছি এসে হুট পড়ে দাঁড়িয়েছে। আমরা যা করব ভেবেছি ওরা তার মহড়া নিয়েছে, সতর্কে তাই কাছাকাছি এসে হুট করে হারিয়েছে। আমাদের 4টি স্পেশাল অংশ বেছে নেবার পালা শেষ। 1 বছরের পথ চলাও শেষ, এবং সব মিলিয়ে রূপম দ্য রক্সের এই সিজন অর্থাৎ সিজন 2 শেষ। আমরা যে ঘোষণাটা দিয়ে প্রত্যেকবার এপিসোড শেষ করতাম, পরের শুক্রবারে কথা হবে ঠিক রাত 8টায়, সেটা আর বলবার জো নেই, কারণ এই অনুষ্ঠানের অফিসিয়াল পথ চলা এখানেই হলো শেষ। এটা খুব ভালো লাগছে যে আজকে একটা উৎসবের আমেজ, 1 বছর পূর্ণ হওয়ার উৎসব, অর্থাৎ 1 বছর পূর্ণ করার যে জন্মদিনের উৎসব, সেই জন্মদিনেই শেষ বিদায় জানাতে পারছি। এবং আমার মনে হয় যদি একটা গান গেয়েই বিদায় নিই তাহলে কেমন হয়? কেমন হয় জানি না, কিন্তু আমি সেটাই করতে চলেছি। একটা গানই হোক, এই গানটা বিদায় পৃথিবী, আজ বিদায় দাও আমায়। আমি আজকে সিচুয়েশন অনুযায়ী, মানে বিদায় পৃথিবী তো খুব কড়া কথা হয়ে যায়, কাজেই একটু পাল্টে নিচ্ছি যাতে একটু শুনতে একটু মজাও লাগে। লেটস স্টার্ট। 1 2 1 2 3 1 2 3। বিদায় রেডিও, বিদায় দাও আমায়, বিদায় 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 91.9, বিদায় ফ্রেন্ডস FM, বিদায় 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 বন্ধুরা, তোমাদের আর কোনো কথাই না, শুধু বন্ধুরা কেন, বিদায় বন্ধুরা, এবং বিদায় শত্রুরা, তোমাদের আর কোনো বকাই পারবে না বেরাতে আমায়। আচ্ছা, নামগুলো উচ্চারণ করলে কেমন হয়? এই 91.9 ফ্রেন্ডস FM এ আমার এই যে রূপম অন দ্য রক্সের দ্বিতীয় সফর, এখানে যারা যারা আমার সঙ্গে ছিলেন কাছে বা দূরে, যেমন বিদায় সৌভিক, এছাড়া আরে তাকে ভুলি কি করে, সেই যে বিখ্যাত মানস সিংহ। সৌভিক, সিংহের আওয়াজটা। বিদায় মানুষ। আচ্ছা, আর কি? যেমন অর্ঘ্য, বালুরঘাটের অর্ঘ্য এবং জিৎ, এরা দুজন মিলে একটা স্পেশাল গান তৈরি করেছিল রূপম অন দ্য রক্স এই রেডিও শো কে মনে রেখে, যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যায় রূপম অন দ্য রক্স এই নাম দিয়ে সার্চ করলে। কাজেই বিদায় অর্ঘ্য আর জিৎ, বিদায় দাও আমায়, বিদায় অনিশ। অনিশ, তাকে ভোলা যাবে না, রূপম অন দ্য রক্স পরিবারের কেউই ভুলতে পারবে না, কারণ সে প্রত্যেকটি অনুষ্ঠানের
ডকুমেন্টেশন তৈরি করেছে, প্রত্যেকটি অনুষ্ঠানে কি হয়েছে না হয়েছে সবই লিপিবদ্ধ করেছে 1 বছর ধরে। আমি চাই তোমরা যে যেখানে আছো সবার বাড়িতে তোমরা অনিশের জন্য একটা জোরে হাততালি। আমি কি করে দেবো? আমি তো গিটার বাজাচ্ছি, আমি তো হাততালি দিতে পারবো না, তোমরা দাও। তাহলে সব মিলিয়ে আরও অনেক বন্ধুর নাম নিশ্চয়ই মিস করছি, যারা অসাধারণ চিঠি দিয়েছে, যাদের চিঠি বারবার পড়া হয়েছে, যাদের একটাও চিঠি পড়া হলো না। এ যাত্রা মিস করে গেলাম, সময় হলো না। যাই হোক, সবাইকেই বলছি বিদায় বন্ধুরা, তোমাদের আর কোনো কথাই পারবে না ফেরাতে আমায়। বিদায় বর্তমান, আমি তোমায় আজ অতীত করে রেখে যাব চলে। বিদায় ভবিষ্যৎ, আমি তোমায় দেখিনি, খুঁজব না অদম্য কৌতূহলে। বিদায় সময়, আমি তোমার কোনো সময় না, সময় কোন সময় নির্ধারিত করে বলা যাক। বিদায় শুক্রবার রাত 8টার সময়, কে সময় দেব না অবলীলায়। বিদায় অন্ধকার, আমি তোমার অন্ধকারে থাকবো না, আর আলোর অপেক্ষায়। বিদায় সব লড়াই, আর বিদায় টিকে থাকার যন্ত্রণা, যন্ত্রণার অবসাদ। আর তোমাদের আত্মায় চমারবার ইচ্ছায় এক ফেরারি আর্তনাদ। বিদায় ব্যস্ততা, আর বিদায় অবসর, যা ক্লান্তির ভিড়ে হারায়। বিদায় আরঠিয়ায়, আজ বিদায় দাও আমায়। বিদায় বিদায় বিদায়। This is the end, my friend.